মানে একবার ভাবুন তো, এই জায়গাটায় কত বীর বিপ্লবী তাদের ফাঁসির সাজা হয়েছে এখানে, এই জায়গাটায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে জোড়া ফাঁসি হয়েছে। বন্দীদের জীবন চর্চা, বন্দীরা কিভাবে জীবন চর্চা করত সেটাই কিন্তু এখানে কিন্তু পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই জায়গাটাই কিন্তু বন্দীরা বন্দী থাকতেন, এখানেই স্নান খাওয়া দাওয়া সব কিছু এখানেই তাদের করতে হতো। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো বাথরুম, ওখানেই বাথরুম করতেন। আর এখানে কিন্তু পুতুল করে দেওয়া হয়েছে যেন সবার বুঝতে সুবিধা হয়। আর এই বেডগুলোতেই কিন্তু ওনারা থাকতেন। এই যে যে ঘরটা দেখছেন এখানে কিন্তু এই ঘরেই, ভেতরে একবার নিয়ে যাব, এই বেডের ওপরে এই যে যে স্টিলের বেডগুলো দেখতে পাচ্ছেন এই বেডের উপরে কিন্তু যাদের সাজা হতো ফাঁসির সাজা তাদেরকে কিন্তু তাদের লাশটাকে এখানে নিয়ে আসা হতো। নিয়ে আসার পরে তারপরে কিন্তু এখানে কিন্তু তারা বেঁচে আছে কি না, জীবিত আছে কি না সেটা কিন্তু চেক করা হতো। চেক করে যদি বেঁচে থাকতেন তাদের কিন্তু এই হাতের যে শিরা সেগুলো কিন্তু কেটে দিতেন ব্লেড দিয়ে। ঘড়িতে এখন 3:14 বাজে আর আমি নেমে পড়েছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। ওখান থেকে ম্যাপ ধরে পায়ে হেঁটেই আমি যাচ্ছি আলিপুর যে জেল মিউজিয়াম আছে সেখানে। তো এখান থেকে দেখাচ্ছি 1.3 কিলোমিটার, তো পায়ে হেঁটেই কিন্তু যাওয়া যায়। আমি বলবো যে আপনারা পায়ে হেঁটে গল্প করতে করতে চলে আসুন, এটা বেস্ট হবে। আর যতীন দাস মেট্রো স্টেশন ওখানে নামলেই কিন্তু সব থেকে বেশি সুবিধা হবে। আবার শিয়ালদা থেকেও কিন্তু আসা যায় বাস ধরে, শিয়ালদা থেকে আলিপুর আসার জন্য বাস পাওয়া যায়। আপনারা আলিপুর জেল মিউজিয়ামের সামনে বলবেন, ওখানে নামিয়ে দেবে। শিয়ালদা থেকে যদি বাস ধরেন তাহলে আপনারা যেটা হচ্ছে বেহালার বাস ধরবেন বা জোকার যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরবেন, বলবেন যে আলিপুর জেল মিউজিয়ামের সামনে নামবো, তো ওখানে নামিয়ে দেবে। আর মেট্রো করে আসলে আপনারা যেটা হচ্ছে যে মেট্রো স্টেশনে নেমে ওখানে 6 নম্বর যেটা হচ্ছে গেট আছে, 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে ম্যাপটা অন করে নেবেন। অন করলে একদম সোজা কিন্তু আলিপুর যে জেল মিউজিয়াম তার সামনে কিন্তু লোকেশন দেখাবে, হেঁটেই চলে আসুন। আলিপুর 78 পল্লী আর সামনেই কিন্তু জেল মিউজিয়াম দেখতে পাচ্ছেন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলিপুর জেল, যেটা এখনই বর্তমানে মিউজিয়াম করা হয়েছে। এখানেই কিন্তু অনেক বিপ্লবী তাদের প্রাণ কিন্তু ত্যাগ করেছেন, তাদের কিন্তু ফাঁসির সাজা হয়েছে এই আলিপুর জেলেই কিন্তু। তো চলুন, এখানে টিকিট কত করে আছে আর এখানে এন্ট্রি সময় কখন থেকে কখন কবে বন্ধ আছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে গেট, সামনে দিয়ে আসবেন, আসার পরেই কিন্তু টিকিট কাউন্টারটা ডান দিকে পড়বে, এখানে লেখা আছে ডান দিকে টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে নেব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়েছে পার হেড 30 টাকা। এইটা দিয়ে চলে যাবে। আচ্ছা, 30 টাকা পড়েছে টিকিট। আর এখানে আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে যে আপনি এখানে যে লাইটিং শোটা হয় তার জন্য কিন্তু 100 টাকা করে নেওয়া হয়, সেটা 6টার পরেই, মানে 6টা থেকে লাইটিং শোটা কিন্তু শুরু হয়। আর জেলের ভেতরে ঢুকেই কিন্তু সামনের দিকটা অনেকটা এরকম। আলিপুর জেল যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে, আর এটাকে কিন্তু 2019 সালেই 20 ফেব্রুয়ারি যেটাকে জেল মিউজিয়াম করা হয়, জেলটাকে মিউজিয়াম রূপে রূপান্তরিত করা হয়। এখানেই কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু অনেকেই কিন্তু এই জেলে কিন্তু বন্দী ছিলেন, অনেক বীর বিপ্লবীরা কিন্তু এই জেলে কিন্তু বন্দী ছিলেন। আমরা প্রথমে যাব ফাঁসির যে মঞ্চ সেখানে। এখানে কিন্তু অনেক বীর বিপ্লবী এই ফাঁসির মঞ্চেই কিন্তু শহীদ হয়েছিলেন। এখানে ভেতরে ঢুকে কিন্তু গায়ে কাটা কাটা দিয়ে উঠছে, আর ভাবলেই কেমন অবাক লাগছে সত্যি, এখানেই ফাঁসি হয়েছিল। চলুন প্রথমে আপনাদের ফাঁসির যে মঞ্চটা সেটা দেখাই। এই যে এই সেই ফাঁসির মঞ্চ, এখানে ফাঁসি দেওয়া হতো। আর এই জায়গা দিয়ে কিন্তু লাশগুলোকে বের করা হতো, বের করে ফাঁসির যে ঘরটা আছে এখানে নিয়ে যাওয়া হতো। ওখানে নিয়ে কি করা হতো সেগুলো আপনাদের পরে বলছি। এই আলিপুর জেলেই যারা শহীদ হয়েছিলেন, এই যে ফাঁসির মঞ্চে যারা শহীদ হয়েছিলেন তাদের যে লিস্ট আর কত সালে শহীদ হয়েছিলেন সেগুলো কিন্তু এই চার্টবোর্ডে কিন্তু দেওয়া আছে। আর এখানে ফাঁসির মঞ্চে ব্রিটিশ রাষ্ট্রে যে সেই সময়ে ফাঁসির মঞ্চে এই যে যে ছবি ব্রিটিশদের তোলা সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। এখানে প্রতিটা যে বোর্ড আছে
প্রতিটা এসে আপনারা দেখতে পারবেন। আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সত্যি এখানে এসে আমি স্তম্ভ হয়ে গেছি পুরো। দীনেশ গুপ্তের ফাঁসি, ফাঁসির যে সেই সময় ফাঁসি দিত 1857 সালে এক ভারতীয় বিদ্রোহীর প্রকাশ্য মৃত্যুদণ্ড। ইংরেজরা খুব নির্যাতন করত তখন। ওখানে লেখাগুলো পড়ছি, আর এখানে যে একটা মিউজিক চলছে ক্ষুদিরাম বসুর যে গানটি, সেটা শুনতে শুনতে আর ওগুলো পড়তে পড়তে সত্যি নিজেকে আর আটকাতে পারলাম না, চোখে জল চলে আসছে, আর খুব কষ্ট হচ্ছে সত্যি। মানে একবার ভাবুন তো, এই জায়গাটায় কত বীর বিপ্লবী তাদের ফাঁসির সাজা হয়েছে এখানে, এই জায়গাটায়, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এখানে জোড়া ফাঁসি হয়েছে। মানে বুঝতে পারছেন, এখান দিয়ে ইংরেজরা, তখন ইংরেজ শাসন, ইংরেজরা এখান দিয়ে দাঁড়িয়ে আছেন, ঘড়িতে সময় দেখছেন, আর সময় যেই আসতেই ফাঁসির মঞ্চের যে কাঁটাটা সেটা নামাতেই, তারপর একটু আর বলতে পারলাম না সত্যি। এখানে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার পরে নিচ থেকে লাশটাকে বাইরে বের করার পরে এই যে ঘরটা দেখছেন, এখানে কিন্তু এই ঘরেই ভেতরে একবার নিয়ে যাব। এই বেডের ওপরে, এই যে স্টিলের বেডগুলো দেখতে পাচ্ছেন, এই বেডের উপরে কিন্তু যাদের সাজা হতো ফাঁসির সাজা, তাদেরকে কিন্তু তাদের লাশটাকে এখানে নিয়ে আসা হতো। নিয়ে আসার পরে তারপরে কিন্তু এখানে কিন্তু তারা বেঁচে আছে কিনা, জীবিত আছে কিনা সেটা কিন্তু চেক করা হতো। চেক করে যদি বেঁচে থাকতেন তাদের কিন্তু এই হাতের যে শিরা সেগুলো কিন্তু কেটে দিতেন ব্লেড দিয়ে বা ছুরি চাকু দিয়ে কিন্তু কেটে দিতেন। আর এই যে নালাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই কিন্তু রক্ত বয়ে যেত। কত রক্ত এখান দিয়ে বয়ে গেছে। এই জিনিসগুলোকে, এই জায়গাগুলোকে যেভাবে ছিল সেভাবেই কিন্তু রাখা হয়েছে, শুধু এখানে সংস্করণ করে রেখেছেন ব্যাস। তাছাড়া এই জায়গাগুলো কিন্তু সেই সময় ধরে, সেই সময় থেকেই কিন্তু এইভাবেই আছে। জায়গাটা একবার দেখুন। আর এখানে হাত ধোয়া হতো। যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের কিন্তু আগেই, অনেক আগেই কিন্তু এই যে কক্ষগুলো আছে এখানে কিন্তু এনে রাখা হতো। এগুলো চলুন আপনাদের এক এক করে দেখাই। এখানে প্রতিটা কক্ষে যেন সেই সমস্ত বীর বিপ্লবীদের স্মৃতি এখনও যেন এই কক্ষগুলোতে প্রতিটা দেওয়ালের গায়ে লেগে আছে। আর এই জায়গায় আসলে তাদের কথা একবার অনুভব করলে সত্যি খুব কষ্ট তো লাগেই, যে তাদের সেই সময়টা কেমন কেটেছে। এখানে অনেকটা কষ্ট, অনেকটা যন্ত্রণায় কিন্তু কেটেছে, কারণ ইংরেজরা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু তাদের রাখেনি, অত্যাচার করেছে। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায় এই কারা কক্ষেই কিন্তু ছিল। আর 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত কিন্তু এই যে সেল, এইখানেই কিন্তু উনি বন্দি ছিলেন। ওনার একটি স্ট্যাচু, ওনার একটি মূর্তি কিন্তু জেলের ভেতরে, এটা পরে তৈরি করেছিলেন, তৈরি করে এখানে রেখেছেন। ডক্টর বিধানচন্দ্র রায় উনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আর এখানে আপনি যদি ওনার সম্পর্কে কিছু তথ্য যদি নাও জানতে পারেন, এখানে কিন্তু এই যে বোর্ড আছে, এখানে আপনি ওনার সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে, আপনি জানতে পারবেন। এই আলিপুর জেল মিউজিয়াম, এটা কিন্তু সোমবার বাদে প্রতিদিনই কিন্তু খোলা আছে। আর এখানে আপনি যখন আসবেন 11টা থেকে 5টার মধ্যে আসার চেষ্টা করবেন। 5টার পরে কিন্তু মিউজিয়ামটি কিন্তু বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে একটি কক্ষ আপনারা দেখতে পারবেন, তারপরেই পরবর্তী যে কক্ষটা আছে সেই কক্ষেই কিন্তু আমাদের দেশের নায়ক, তাকে কিন্তু এই কক্ষে কিন্তু বন্দি রাখা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে
23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষেই কিন্তু বন্দী ছিলেন। আর এনার সম্পর্কে আপনাদের মাঝে নতুন করে কিছু তুলে ধরার নেই। আর একটা জিনিস যেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে যখন এই কারাকক্ষে বন্দী ছিলেন, ওনার জন্মদিনের দিনেও কিন্তু উনি এই কারাকক্ষেই কিন্তু বন্দী ছিলেন, ছাড়া পাননি। আর আমি কিন্তু আপনারা যারা যেটা হচ্ছে আমার একটা ব্লগ, আমি যেটা পুরীতে যে মিউজিয়াম আছে নেতাজি মিউজিয়াম, সেখানকার একটি ব্লগে আমি কিন্তু বলেছিলাম যে উনি এই জেল থেকেই এই জেল থেকেই কিন্তু তার মাকে কিন্তু চিঠি লিখতেন মায়ের উদ্দেশ্যে। সেখানে সেই চিঠিগুলো কিন্তু সংরক্ষিত করা আছে। যারা ওই ব্লগটি আপনারা দেখেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন আর ওখানকার ফুল ডিটেলস আপনারা পাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যে কারণের জন্য উনি বন্দী হয়েছিলেন এখানে লেখা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 1945 আইন অমান্য অপরাধের জন্য এই ভবনে এই কক্ষে কিন্তু 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930-এর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে আনুমানিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এখানে আসলে এটা কিন্তু আপনি একবার পড়ে নেবেন, তাহলেই জানতে পারবেন কী কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলে বন্দী ছিলেন। ওই ওপরের কক্ষই কিন্তু ওই ওপরের কক্ষটাই যেখানে আমাদের দেশের অধিনায়ক, দেশের নায়ক, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওই সেলেই কিন্তু আটকে রেখেছিলেন ইংরেজরা। এইমাত্র ওখান থেকেই ঘুরে আসলাম। জেলের এরিয়াটা কিন্তু অনেকটা নিয়ে, আপনাদের বুঝতে অসুবিধা হলে, খুঁজতে অসুবিধা হলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এখানে কিন্তু যারা সিকিউরিটি গার্ড আছেন ওনারা কিন্তু ম্যাপ দিয়ে দিচ্ছেন, কাগজের যে প্রিন্ট ওটা আপনারা ব্যবহার করতে পারেন। আর সিকিউরিটিরা যারা আছেন ওনারা কিন্তু হেল্প করছেন, কোন দিকে কি আছে ওনারা বলে দিচ্ছে। নেতাজি কক্ষ ঘুরে এসেছি, এবার আমরা নেহেরু কক্ষ সেই জায়গাটায় এসেছি যেখানে জওহরলাল নেহরুজিকে বন্দি করে রেখেছিলেন। এই যে এই কক্ষেই কিন্তু জওহরলাল নেহরু বন্দি ছিলেন। এখানে লেখা আছে জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারেই কিন্তু বন্দি ছিলেন। আর ওনার সম্পর্কে এখানেও কিছু লেখা আছে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে কিন্তু 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই ভবনে একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। আর ওনার কন্যা যখন দেখা করতে আসতেন পিতার সঙ্গে, তখন কিন্তু ওই জায়গাটায় কিন্তু বসে থাকতেন। তো সেই জায়গাটায় কিন্তু ওনার কন্যার স্ট্যাচু করে রেখেছেন। আর ভেতরেও কিন্তু ওনার একটি স্ট্যাচু কিন্তু করেছেন। দেখুন এখানে কিন্তু আরও 3টে কিন্তু সেল আপনারা দেখতে পারবেন। এখানে ডক্টর বিধানচন্দ্র রয় কিন্তু এখানে ছিলেন, ওনার ছবি ভেতরে লাগানো আছে। আর দেখুন ওই যে জায়গাটা হয়তো অনেকেই জানেন, ওখানেই কিন্তু টয়লেট সব কিছু কিন্তু ওই জায়গাটায় কিন্তু করতে হতো। আর এই সাইডে আরেকটা আছে, এই সাইডে জওহরলাল নেহরুরই একটি কক্ষ। আর পরবর্তী আরেকটা কক্ষ, এখানেও সেম সাধারণ কক্ষ। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে বিভক্তরা, যাদের প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা যায় না। মহিলা এবং দেওয়ানি বন্দীদের সিভিল পার্সন এর জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। সেই কারাকক্ষ এই সাইডে। এখানে আবার কিন্তু দেওয়াল করা আছে। এখানে 2টো কারাকক্ষ আছে পৃথকভাবে। অন্ধকার পুরো।
অন্ধকারে রাখা হতো। আর এখানে আরও দুটো আছে, এইগুলো অন্ধকার কুঠির। ভেতরে অনেকটা জায়গা ছিল, এখানে একসঙ্গে 50 জন রাখা হতো। আর এই যে তালা সিস্টেমটা এইখানে এইভাবে ছিল, মানে কতটা কঠিনভাবে ছিল ভাবুন, এটা ভেঙে বেরোনো অনেক কষ্টকর। এটা আপনার পুলিশ মিউজিয়াম। এখানে যে পুলিশ মিউজিয়ামে এখানে লেখা আছে যে মিউজিয়ামের একটি অংশ এপিসি রায় রোডে অবস্থিত কলকাতা পুলিশ সর্ববৃহৎ কলকাতা পুলিশ মিউজিয়ামের থেকে এখানে কিন্তু হস্তান্তর করা হয়েছে, যাতে এই আলিপুর মিউজিয়াম সম্পূর্ণ ঐতিহাসিক সামগ্রী হস্তান্তরের জন্য আমরা কলকাতা পুলিশের আবেদন কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। মানে ওখান থেকে এখানে কিন্তু যে পুলিশের যে মিউজিয়াম আছে ওখানে, সেখান থেকে যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে কিন্তু মানে ট্রান্সফার করেছেন। প্রথম কক্ষেই এখানে গই বোম পাঠানো হয়েছিল DH কিংসফোর্ডকে 1908 সালে, আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সাল। তো সেই সময়কার যে বোম আর পিস্তল সেগুলো কিন্তু এখানে 1908 সালে 31শে আগস্ট আলিপুর জেলে নরেন গোসাইনকে হত্যা করতে চায়নারা পক্ষে ব্যবহৃত রিভলভার। আর এটা ছিল পিতলের বোমার খোল। শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এগুলো কোথা থেকে উদ্ধার করেছে, তার থেকে হত্যা করা হয়েছিল, সেগুলো কিন্তু লেখা আছে এখানে। এইদিকেও আপনি পাবেন পিতলের বোমার খোল, বড় কাঠের বোমার ছাঁচ, তামার বোমার খোল সব। এই সমস্ত কক্ষে আপনি কি পাবেন, এখানে যে পুলিশ মিউজিয়ামে যে মানে ডাকাতি করে বা চোর ধরে যে সমস্ত পিস্তল বা পুরনো যে সমস্ত জিনিসগুলো উদ্ধার করেছিলেন, সেইগুলো কিন্তু পিস্তল, গুলির খোল, বোমার খোল, সেই সময়ের যে তামার বোমার যে খোল, সেগুলোই কিন্তু এখানে সংরক্ষিত করা আছে। এখানে আসলে আপনারা প্রতিটা কক্ষে কিন্তু এরকম নতুন কেস আর নতুন কেসে যে সমস্ত জিনিসগুলো ধরা পড়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। পুলিশ যে মিউজিয়াম, এখানে আসলে আপনার কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু এই জায়গাটায় আসবেন। আপনারা এরকম করতে পারেন যে বাকি জায়গাগুলো ঘুরে কিন্তু সবার লাস্টে কিন্তু এটা দেখতে পারেন, তো তাহলে আমি বলবো যে বেটার হবে। এই জায়গাগুলো বন্ধ আছে, এগুলো হয়তো কাজ চলার জন্য বন্ধ করে রেখেছেন, এগুলো হয়তো পরে হয়তো প্রবেশ করতে দেওয়া হবে, আপাতত বন্ধ রাখা হয়েছে। ঐতিহাসিক কারাকক্ষ, সেটা কিন্তু এই দিকে। বন্দীদের জীবন চর্চা ওয়ার্ড 3, ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4 এরকমভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। দেখুন এই জায়গাগুলো। সন্ধ্যা হয়ে এসছে, আমি একা আছি, একটু ভয় করছে, ভয় করারই কথা। বন্দীদের জীবন চর্চা, সেটা কিন্তু এই সামনে, চলুন সেখানে যাই।
বন্দীদের জীবন চর্চা সেই কক্ষ, এখানেই কিন্তু বন্দীদের রাখা হতো। আর বন্দীরা কিভাবে জীবন চর্চা করত সেটা কিন্তু পুতুলের মাধ্যমে কিন্তু বর্তমানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন, এখানে স্নান করতেন, আর এখানে এই বেডগুলোতে কিন্তু শুয়ে থাকতো। আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাথরুম, ওখানেই কিন্তু বাথরুম করতো। আর এখানে দেখুন পুতুল, সব কিন্তু পুতুলের মাধ্যমে কিন্তু সেটা তুলে ধরেছেন। ভাবুন তো, এই জায়গাগুলোই বন্দি থাকতো এভাবেই, মানে এটা কিন্তু সেইভাবেই আছে, সেইভাবেই সংরক্ষিত করে রাখা আছে। শুধু পুতুলগুলো যেগুলো চেঞ্জ আছে। আর দেখুন বাথরুমটা অনেক বেশ পুরনো, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এগুলো মানে দেখেই কাটা কাটা দিয়ে উঠছে যে এই জায়গাটায় বন্দিরা থাকতেন। আর সেই ঘরে আজকে আমরা এখানে আসতে পেরেছি, সত্যি একটা অন্যরকম লাগছে। এখানে দেখুন, এখানে মানে তাদের বন্ধুকে সান্ত্বনা দিচ্ছে। এখানে কিন্তু ভয়েস ওভার, যেটা ওখানে কিন্তু ভয়েসের একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু ভেতরে কিন্তু মাইক সেট করা আছে, সেটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আর এখানে দেখুন চা বানাচ্ছে, সেটাও এখানেও কিন্তু মাইক সেট করা আছে, যে ছোট ছোট স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু সেটিং করা আছে। আর ওই যে জেলের একটা কারাকক্ষ দেখা যাচ্ছে। বাবা, ভাবুন তো, একটা অন্যরকম জগতে কিন্তু আছি। এখানে দেখুন চারি সাইড, এই যে ভয়েসটা দেখুন, বন্দীদের কথাবার্তার ভয়েসটাও কিন্তু এখানে বর্তমানে ফুটিয়ে তুলেছেন। এই যে সত্যি একটা অন্যরকম জগৎ, ভেবেই গায়ে কাটা কাটা দিয়ে উঠছে। এই জায়গাটায় বন্দীরা থাকতেন। এখানে সবাই সবার মতন আলোচনা করছে, স্নান খাওয়া দাওয়া সব এই জেলের মধ্যেই। এই বন্দিশালায় কিন্তু আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এই জায়গাটায় যেটা হচ্ছে বন্দিরা কীভাবে জীবন চর্চা করতেন, সেগুলোকে আবার মানে ভেতরে কিন্তু লাউড স্পিকার সিস্টেম করেছেন, যেখানে তাদের যে কথাবার্তা, তখনকার যে কথাবার্তা বলতেন, সেগুলোকে কিন্তু লাউড স্পিকারের মাধ্যমে কিন্তু তুলে ধরছেন। সন্ধ্যা প্রায় হয়েছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু 5:30টায় কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে যারা ভেতরে ঢুকেছেন তাদের 5:30টার পরে এখান থেকে চলে যেতে হবে, 5:30টার মধ্যে। তো আমি তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে বাকি যে জিনিসগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু দেখে নেব। সামনে আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে। এই জায়গাটা লাইটিং করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ধ্বনি ও আলোর প্রদর্শনী কিন্তু এই জায়গাটায়, তার জন্য কিন্তু আলাদাভাবে যে টিকিট কাটতে হয় 100 টাকা করে নেবে। আমরা যাব নজরুল কক্ষে। আর এখানে আমি কিন্তু দুপুরে এসেছি, দুপুরে এসে ঘুরতে ঘুরতে কিন্তু আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু শেষ করতে পারিনি। তো আসবেন যখন, একটু সময় নিয়ে আসবেন। আর এখানে আসলে দেখুন তাড়াহুড়ো করে ঘোরা মানে যায় না, একদম নিলিবিলি ধীরে সুস্থে কিন্তু এইগুলোকে দেখুন, ফিল করুন, ঘুরুন, আর এই অজানা জিনিসগুলোকে জানুন। নজরুল কক্ষের পাশেই এই জায়গাগুলোয় কিন্তু যাওয়া পারমিশন নেই, তো তার জন্য বেরিয়ে যাব। এবার আরও কিছু দেখার থাকলে সেগুলো দেখব। সন্ধ্যা হয়ে এসছে, মানে সকালে এসছি আর দুপুরে এসছি, এখানে এসে পৌঁছেছি, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু ভেতরে কিন্তু আপনি রেস্টুরেন্ট পাবেন, বর্তমানে করেছেন, কফি শপ পাবেন, এগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো খাবার নিয়েও কোনো চিন্তা নেই। আর এই জায়গাগুলোও কিন্তু যাওয়ার পারমিশন নেই, গেটগুলো খোলা আছে কিন্তু পরিত্যক্ত হয়ে আছে। জেলে যারা বন্দি থাকতেন তাদেরকে শুধু জেলে বসিয়ে অত্যাচার করতো আর খেতে দিত, খেতে তো দিতই না,
তাদেরকে দিয়ে কিন্তু কাজও করানো হতো। কী কাজ করানো হতো? জেলের মধ্যে কিন্তু তাঁত শিল্প ছিল, বিভিন্ন রকমের শিল্প ছিল। জেলে যারা কয়েদি থাকতেন তাদেরকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নিতেন। এখানে লেখা আছে তাঁতকল, আর এই সেই তাঁতকল। এখানে তাঁতকল সম্পর্কে লেখা আছে, এটা একটু পজ করে দেখে নেবেন। তাঁতকলের ভেতরে প্রথম থেকে শুরু করি, এটা আমার অনেকটা জানা আছে। এখানে চরকা দিয়ে কিন্তু যেটা হচ্ছে আপনার সুতোগুলোকে কিন্তু গোটানো হয়, তারপরে সুতোগুলোকে জাল দেওয়া হয়। আর এখানে বিশেষ করে কাজ যেটা হচ্ছে সুতোগুলোকে গুটিয়ে ভেজানো হয়, তারপরে আবার সেগুলোকে আবার গোটানো হয়, তারপরে সেগুলোকে এই যে তাঁত আছে, এই তাঁতে সুতোগুলোকে কিন্তু দেওয়া হয়। যাদের বাড়িতে তাঁত আছে বা যারা তাঁত চালাতে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে তাঁতের যে শাড়ি, তাঁত শিল্প, শান্তিপুরের তাঁত শিল্প সেটা কিন্তু খুব বিখ্যাত। আর এই সেই তাঁত শিল্প যেটা জেলের মধ্যে কয়েদিদের দিয়ে কিন্তু সেই তাঁতগুলোকে বোনানো হতো। এই যে সুতো গোটানো হতো, এখানে সুতো গোটানো মেশিন, এগুলো হাত দেওয়া নিষেধ আছে। আর এখানে কিন্তু ওই যে আমি আপনাদের বলেছি, এখানে তাঁতটাকে জ্বালানো মানে সুতোটাকে জ্বালানো হতো, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি এই জায়গায় জ্বালানো হতো। কিন্তু অনেকটা জায়গা নিয়ে কিন্তু করা। প্রতিটা জেলে এখনও কিন্তু যে সমস্ত জেলগুলো আছে, কয়েদিরা যেখানে থাকেন সেখানে কিন্তু এরকম কাজ করানো হয়। কিন্তু ঘড়িতে এখন 5:20 বাজে। তো আমাদের জেল মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার জেল মিউজিয়াম কিন্তু 5:30টায় বন্ধ হবে, তো আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এই ছিল জেল মিউজিয়ামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর একটু সবার মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতন এখানেই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।